আসসালামু আলাইকুম। কলমটা দাও। তোমাদের বলেছিলাম আজকে আমরা অষ্টম যে অধ্যায়টি রয়েছে অষ্টম অধ্যায়ের সলভ ক্লাস করব। তো আমরা এখন আমাদের যে নির্ধারিত টপিক সেই টপিকগুলি শুরু করি। তো তোমাদের কাছ থেকে আমরা যে লিস্টটি পেয়েছি সেটি হচ্ছে অন্তঃকর্ণের যে গঠনটা। অন্তঃকর্ণের যে গঠন, আমি দুঃখিত, পিছনে একটা জেরি আমাকে ডিস্টার্বের মধ্যে রাখছে। তো অন্তঃকর্ণের যে গঠন, সেই অন্তঃকর্ণের গঠনটি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, কানের যে বিভিন্ন অংশগুলি রয়েছে, তো সেই অংশগুলো একটু দেখি, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তার আগে আমরা একটা ছক দেখে নিই। খেয়াল করো, চিত্রে দেখো, কানের প্রধান অংশ হচ্ছে তিনটি: বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। তো শিক্ষার্থীরা, তোমাদের শুরুতেই বলছে তোমরা অবশ্যই তোমাদের আইডিটি লিখে রাখবে। তোমাদের আইডিটি এখন লিখে রাখো এবং আইডি লিখে তোমাদের উপস্থিতিটি নিশ্চিত করো। তো কানের দেখো অংশ হচ্ছে তিনটি: বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণের অংশ দেখো তিনটি: পিনা, বহি অডিটরি মিটাস, তোমার এটি যদি মনে না থাকে তাহলে বলবে কর্ণকুহর, এবং টিম্প্যানিক পর্দা, কথা বলো না, এবং টিম্প্যানিক পর্দা। আর মধ্যকর্ণ দেখি, তাহলে বহিঃকর্ণ কি বললাম, যে পিনা বা কর্ণছত্র, বহি অডিটরি মিটাস বা কর্ণকুহর এবং টিম্প্যানিক পর্দা। আর আমাদের যে মধ্যকর্ণ রয়েছে, মধ্যকর্ণের ভিতর থাকে কি ইউস্টেশিয়ান নালী, কর্ণাস্থি বা কানের অস্থি এবং ছিদ্রপথ। ছিদ্রপথ আবার কথা বলো না, ছিদ্রপথ হচ্ছে দুই ধরনের। ছিদ্রপথ হচ্ছে দুই ধরনের। কি দেখো, একটি হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, আর একটি হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস এবং ফেনেস্ট্রা রোটান্ডা। এবং অন্তঃকর্ণের অংশ হচ্ছে দুইটা, দেখো, একটি হচ্ছে শ্রবণ অঙ্গ আর একটা হচ্ছে ভারসাম্যর অঙ্গ। অর্থাৎ একটি হচ্ছে ইউট্রিকুলাস আর একটি হচ্ছে স্যাকুলাস। কি একটি হচ্ছে ইউট্রিকুলাস আর একটি হচ্ছে স্যাকুলাস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি অন্তঃকর্ণ। দেখো, মধ্যকর্ণের যে পরের অংশ, তোমরা চিত্রে লক্ষ্য করো, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটি হচ্ছে মধ্যকর্ণ। এবং মধ্যকর্ণের ভিতরে বলা হয়েছিল কি থাকে, কর্ণাস্থি থাকে। এই যে একটা এখানে দেখো ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস হচ্ছে মধ্যকর্ণের তিনটি অস্থি। আর কি বলা হয়েছিল, এখানে ছিদ্র থাকে। এই যে দেখো, এটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা, আর উপরে যেটার সাথে স্টেপিস অস্থিটি লাগানো থাকছে, এই ছিদ্রটাকে বলা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। এবং সব নিচে দেখো একটি নালী থাকে, এই নালীটিকে বলা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এবং ইউস্টেশিয়ান নালী আমাদের গলবিলের সাথে লাগানো থাকে। তাহলে এই যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণের পরের যে অংশটা, এই যে আমরা কথা বলো না, মধ্যকর্ণের পরের যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে এই টোটাল অংশটাই হলো কি অন্তঃকর্ণ। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে মধ্যকর্ণের যে পরের অংশ, সেই মধ্যকর্ণের পরের অংশটাকে বলা হচ্ছে কি, মধ্যকর্ণের পরের অংশটাকে বলা হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ করটির অডিটরি ক্যাপসুল বা কর্ণকোটরের মধ্যে অবস্থান করে। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে, তোমরা লিখো কমেন্টস বক্সে, এই অন্তঃকর্ণের অংশ থাকে কয়টি বা প্রকোষ্ঠ থাকে কয়টি? দেখো, দুইটি। একটি নাম হচ্ছে ইউট্রিকুলাস আর একটির নাম স্যাকুলাস। তোমরা কমেন্টস বক্সে লিখো যে অন্তঃকর্ণে প্রকোষ্ঠ থাকে কয়টি? দুইটি। লিখো, একটি নাম হচ্ছে ইউট্রিকুলাস আর একটির নাম স্যাকুলাস। তাহলে আসো আমরা ইউট্রিকুলাস এবং স্যাকুলাস কোনটা একটু দেখে দিই। এই যে উপরের অংশে দেখো, উপরের অংশে যে বড় যে প্রকোষ্ঠটি দেখা যাচ্ছে, সেই বড় প্রকোষ্ঠটি হচ্ছে ইউট্রিকুলাস। আর ঠিক ইউট্রিকুলাসের নিচে দেখো একটি ছোট্ট প্রকোষ্ঠ, এই যে এই ছোট্ট প্রকোষ্ঠকে বলা হচ্ছে স্যাকুলাস। তোমরা কমেন্টস বক্সে লিখো যে প্রকোষ্ঠ কয়টি থাকে।
অন্তঃকর্ণে প্রকোষ্ঠ থাকে কয়টি? কমেন্টস বক্সে সবাই লিখো। 2টি। উপরের যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠকে বলা হচ্ছে আমিনুল, পড়া না বুঝলে কমেন্টস বক্সে লিখো। উপরের প্রকোষ্ঠকে বলা হচ্ছে ইউট্রিকুলাস, আর নিচের এই যে ছোট্ট আকারের এই ছোট আকারের যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠকে বলা হচ্ছে স্যাকুলাস। ঠিক আছে? তো ইউট্রিকুলাসে দেখো অর্ধবৃত্তাকার তিনটা নালী রয়েছে, একটা এবং একটা। তাহলে যদি বলা হয় তোমরা লিখো, ইউট্রিকুলাসের মধ্যে অর্ধবৃত্তাকার নালী থাকে কয়টি? সকলে লিখো। আমিনুল এই যে রেসপন্স করছে। ইউট্রিকুলাসে অর্ধবৃত্তাকার নালী থাকে কয়টি? সকলে লিখো। 3টি। 1 2 3। নালী থাকবে কয়টি? 3টি। আচ্ছা, এই 3টা নালীর দেখো 2টা, এই একটা আর এই যে একটা। 3টি নালীর 2টি নালী, একটি আর এই একটি নালী। দেখো এই 2টা নালী থেকে উলম্ব বরাবর, আর এই যে একটা, এই যে এখন আমি এই যে এই একটি নালী থাকবে আনুভূমিকভাবে। সকলে লিখো। তো দেখো যে ইউট্রিকুলাস হচ্ছে কানের উপরের অংশের বৃহৎ প্রকোষ্ঠ, আর ইউট্রিকুলাসের উপরের দিকে 3টি কি থাকে? অর্ধবৃত্তাকার নালী থাকে। সকলে লিখো 3টি নালী থাকে। এই 3টি নালীর মধ্যে তোমরা এখনই লিখো যে উলম্বভাবে থাকে কয়টি নালী? ইউট্রিকুলাসের ভিতর উলম্বিক নালী থাকে কয়টি? লিখো 2টি। এবং একটি নালী থাকে আনুভূমিকভাবে। তোমরা লিখো যে উলম্বভাবে নালী থাকে কয়টি? আমি আবারও বলছি, 2টি, আর আনুভূমিকভাবে নালী থাকে একটি। তোমরা লিখো এটি। আচ্ছা, এরপরে খেয়াল করো, 3টি নালী পরস্পরের সাথে কি থাকবে? যে 3টি যে নালী, এই 3টা নালী পরস্পরের সাথে সমকোণে থাকবে। আচ্ছা, এই 3টা নালীর দেখো এই যে গোড়ার অংশ, ঠিক আছে? এই যে দেখো এই অংশগুলি, এই গোড়ার অংশ, 3টা নালীর গোড়ার অংশ, এই একটা গোড়ার অংশ, এই একটা গোড়ার অংশ, তারপরে এই যে গোড়ার অংশগুলি দেখো একটু প্রসারিত হয়ে যায়। তাহলে এই 3টি যে নালী থাকে, এই 3টি নালীর গোড়ার অংশটা যখন প্রসারিত হয়ে যায়, এই প্রসারিত হয়ে যাওয়ার অংশকে বলা হয় অ্যাম্পুলা। লিখো। ইউট্রিকুলাসের যে নালীগুলি থাকে, সেই নালীগুলি যখন প্রসারিত হয়ে যায়। আচ্ছা, এখানে আমিনুল রিপ্লাই দিচ্ছে, নাতাশা রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড। তো ইউট্রিকুলাসের দেখো যে নালী, এত কথা বললে হবে, নালীগুলি কি হচ্ছে? একটু প্রসারিত হয়ে যাচ্ছে। প্রসারিত হয়ে গেলে তখন সেই প্রসারিত অংশকে বলা হয় অ্যাম্পুলা। লিখো। প্রসারিত, আখি রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড। এখানে প্রসারিত যে হয়ে যাচ্ছে, নালীগুলির গোড়ার অংশ প্রসারিত হয়ে গেলে কি গঠন করে? লিখো অ্যাম্পুলা। এই যে দেখো অর্ধবৃত্তাকার নালীগুলোর ভেতরের গায়ে এক ধরনের স্পর্শ সংবেদী রোম থাকে। আমি আবারও বলছি, ইউট্রিকুলাস তোমরা লিখো। ইউট্রিকুলাস কি কানের উপরের প্রকোষ্ঠ নাকি নিচের? লিখো। মুশফিকুর রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, তোমরা এখন লিখো যে ইউট্রিকুলাস কানের কি উপরের প্রকোষ্ঠ নাকি নিচের? লিখো। ইউট্রিকুলাস হচ্ছে উপরের প্রকোষ্ঠ। এখন আমার কোশ্চেন হলো যে ইউট্রিকুলাস আকারে বড় নাকি স্যাকুলাস? তোমরা চিত্রে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে ইউট্রিকুলাস, এই বড়টা, আর এই ছোটোটা হচ্ছে কি স্যাকুলাস। তাহলে তোমরা বলো। আচ্ছা, জুবাইর যুক্ত হয়েছে, ভেরি গুড। ইউট্রিকুলাস বড় নাকি স্যাকুলাস? তাহলে কি বড় হচ্ছে ইউট্রিকুলাস। এখন আমরা জানবো স্যাকুলাস সম্পর্কে। দেখো, তাহলে এখন দেখো, আমি শুরুতে বললাম ইউট্রিকুলাস হচ্ছে অন্তঃকর্ণের বড় যে প্রকোষ্ঠ সেটি। ঠিক ইউট্রিকুলাসের নিচে, এই যে দেখো ইউট্রিকুলাসের নিচে ছোট যে প্রকোষ্ঠটি থাকে, এই ছোট প্রকোষ্ঠকে বলা হয় স্যাকুলাস। তাহলে তোমরা আবার বলো, আবার লিখো যে কানের মধ্যে প্রকোষ্ঠ থাকে কয়টি? লিখো 2টি। উপরের প্রকোষ্ঠকে বলা হয় কি? ইউট্রিকুলাস। নিচের প্রকোষ্ঠকে বলা হয় স্যাকুলাস। আচ্ছা, ইউট্রিকুলাসের সাথে অর্ধবৃত্তাকার নালী কয়টি ছিল? লিখো। ইউট্রিকুলাসের সাথে অর্ধবৃত্তাকার নালী কয়টি? দেখো 3টি। আচ্ছা,
নালীগুলির ভিতর অনুভূমিক কয়টি আর উলম্বিক কয়টি সেগুলি লিখো কমেন্টসে। আচ্ছা, এখন আমরা জানি স্যাকুলাস, তাহলে ইউট্রিকুলাসের নিচের যে ছোট আকারের প্রকোষ্ঠ, সেই এই যে দেখো ছোট আকারের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠকে বলা হচ্ছে স্যাকুলাস। ঠিক আছে, ইউট্রিকুলার স্যাকুলার নামে একটি ক্ষুদ্র নালীর মাধ্যমে, তাহলে এই যে এখানে দেখো ছোট্ট একটা নালী, এই যে আমি যেখানে কলম নিপটা রাখছি, তাহলে একটি ছোট্ট নালীর মাধ্যমে কি হয়, ইউট্রিকুলার স্যাকুলার নালী। এই যে ছোট এই নালীটাকে বলা হয় ইউট্রিকুলার স্যাকুলার নালী। তাহলে এই ইউট্রিকুলার স্যাকুলার নালীর মাধ্যমেই ইউট্রিকুলাস স্যাকুলাসের সাথে যুক্ত থাকে। কথা বলো না, তুমি এদিকে বসো একটু। এই যে সবাই রাগ করছে, বলছে খুব বাজে, মুখটা বন্ধ রাখো। হ্যাঁ, বসো এখানে, বসো এখানে বসো। আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে কি দেখলাম, লাইভে আছে ইউট্রিকুলার। এই যে দেখো ইউট্রিকুলাস আর স্যাকুলাস, এই ইউট্রিকুলাসের সাথে স্যাকুলাস যে নালীর মাধ্যমে যুক্ত থাকে সেই নালীকে বলা হয় ইউট্রিকুলার স্যাকুলাস নালী। নালীকে কি বলা হয়? ইউট্রিকুলার স্যাকুলাস নালী। ঠিক আছে, এরপর স্যাকুলাসের নিচের অংশ দেখো পেঁচিয়ে কি করছে, শামুকের খোলকের মতো গঠন করছে। এই যে দেখো, যেটাকে বলা হচ্ছে ককলিয়ার। খেয়াল করো, তাহলে স্যাকুলাসের নিচের দিকে বা অঙ্কীয় দিকে একটি সরু নালী বের হয়। সরু যে নালীটা দেখো, স্যাকুলাসের নিচে একটি সরু নালী বেরিয়েছে এবং যে নালীটি দেখো পেঁচানো, অনেকটা শামুকের মতো দেখতে। এই শামুকের মতো যে পেঁচানো নালীটা, এই পেঁচানো নালীকে বলা হচ্ছে কি? পেঁচানো নালীকে বলা হচ্ছে ককলিয়া। ঠিক আছে, শামুকের খোলকের মতো নালীর নাম কি লিখো? শামুকের খোলকের মতো পেঁচানো নালীকে বলা হয় ককলিয়ার। এই অঙ্গটিকে কি বলা হয়? মানুষের প্রধান শ্রবণ অঙ্গ। যদি বলা হয় শ্রবণ অঙ্গ বলা হয় কাকে? ককলিয়ারকে। শ্রবণ অঙ্গ বলা হয় কাকে? শ্রবণ অঙ্গ বলা হয় কাকে? ককলিয়াকে। মানুষের প্রধান শ্রবণ অঙ্গ হলো কি? ককলিয়ার। মানুষের শ্রবণ অঙ্গকে বলা হয় ককলিয়া, আর ভারসাম্য রক্ষাকারী অঙ্গকে বলা হয় ইউট্রিকুলাস। এদিকে আগে এসো। তাহলে কি বলা হয়? মানুষের শ্রবণ অঙ্গকে বলা হচ্ছে কি? ককলিয়া। এই যে পেঁচানো, শামুকের মতো যে পেঁচানো এই নালীটিকে বলা হচ্ছে কি? শ্রবণ অঙ্গ। আর ওই যে ইউট্রিকুলার যেটি, সেটি হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। মেমব্রেনাস ল্যাব্রিন্থের ভিতর এন্ডোলিম্ফ নামে তরলপূর্ণ পদার্থ থাকে এবং এই তরলের মধ্যে অটোলিপ নামক এক ধরনের দানাও থাকে। এসব দানা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। আচ্ছা, এখন যদি বলা হয় অটোলিথ কী দ্বারা তৈরি, তোমরা লিখো কমেন্টস বক্সে। অটোলিথ নামক এক ধরনের দানা থাকে এবং এই অটোলিপ নামক যে দানা, সেই দানাটা কী দ্বারা তৈরি তোমরা একটু লিখো। অটোলিপ নামক দানা, এই যে এখানে আমি দাগিয়ে দিচ্ছি দেখো, অটোলিপ নামক দানা কী দ্বারা তৈরি? কমেন্ট বক্সে সবাই লিখো। অটোলিপ নামক দানা ক্যালসিয়াম দ্বারা তৈরি। যাদের বুঝতে অসুবিধা আছে এখনও একটু আমাকে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, স্যাকুলাস হচ্ছে নিচের যে প্রকোষ্ঠ। এই যে দেখো, স্যাকুলাস হচ্ছে কি? ইউট্রিকুলাসের নিচে। স্যাকুলাস হচ্ছে কি? ইউট্রিকুলাসের নিচে যে ছোট্ট প্রকোষ্ঠটি থাকে, সেই ছোট প্রকোষ্ঠকে বলা হয় স্যাকুলাস। স্যাকুলাস ইউট্রিকুলাসের সাথে ছোট্ট একটি নলির মাধ্যমে যুক্ত থাকে। এই ছোট্ট নালীটিকে বলা হয় ইউট্রিকুলার স্যাকুলার নালী। আচ্ছা, স্যাকুলাসের কিছু নালী দেখো
পেঁচিয়ে শামুকের মতো গঠন করে। এই শামুকের মতো গঠনটিকে কি বলা হয়? লিখো। শামুকের মতো, অন্তঃকর্ণের শামুকের মতো গঠনটিকে বলা হয় কি? ককলিয়া। তোমরা সবাই কমেন্টস বক্সে লিখো যে অন্তঃকর্ণের বা স্যাকুলাসের যে অংশ পেঁচানো শামুকের মতো দেখতে সেই অংশকে বলা হয় ককলিয়া। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন করা হয় মানুষের প্রধান শ্রবণ অঙ্গের নাম কি? সবাই লিখো ককলিয়া। মানুষের শ্রবণ অঙ্গ হলো ককলিয়া, আর ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হলো ইউট্রিকুলাস। ঠিক আছে, এখানে লেখা আছে ইউট্রিকুলার, আসলে হবে এটা ইউট্রিকুলাস। ঠিক আছে, কি হবে? ইউট্রিকুলাস। এই বইতে ভুল লেখা আছে, তোমরা লিখো ইউট্রিকুলাস হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, আর শ্রবণ অঙ্গকে বলা হয় ককলিয়া। দুইটা লিখো, শ্রবণ অঙ্গের নাম ইউট্রিকুলাস, আর ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম হলো ইউট্রিকুলাস, আর হচ্ছে শ্রবণ অঙ্গের নাম ককলিয়া। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় অন্তঃকর্ণে প্রকোষ্ঠ থাকে কয়টি? আমি বারবার কিন্তু বলছি একই কথা। অন্তঃকর্ণে প্রকোষ্ঠ থাকে কয়টি? লিখো, 2টি। উপরের প্রকোষ্ঠকে কি বলা হয়? ইউট্রিকুলাস। নিচের প্রকোষ্ঠকে বলা হয় স্যাকুলাস। আচ্ছা, এখন তোমরা সবাই লিখো যে ইউট্রিকুলাস বড় না স্যাকুলাস বড়? আচ্ছা, তার আগে তোমাদের বলি, আমি বারবার এই যে এখন যে চিত্রটি দেখাচ্ছি, এই চিত্রটি কিন্তু উদ্দীপকের মধ্যে দেয়া থাকে, এবং ইউট্রিকুলাসের জায়গায় এ আর ককলিয়ার জায়গায় বি লেখা থাকবে। ঠিক আছে। গ নাম্বার কোশ্চেন থাকবে, ভারসাম্য রক্ষাকারী অঙ্গের গঠন ব্যাখ্যা করো। সাপোজ ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এখানে আমি কি বললাম? ইউট্রিকুলাস। তাহলে ইউট্রিকুলাসের গঠন তোমাকে ব্যাখ্যা করতে হবে, আমি যেটুকু বললাম। তাহলে ইউট্রিকুলাস হচ্ছে উপরের প্রকোষ্ঠ। ইউট্রিকুলাসে 3টি অর্ধবৃত্তাকার নালী থাকে, 2টা নালী থাকে উলম্বিক, একটা থাকে আনুভূমিক। নালীগুলির এক প্রান্ত স্ফীত হয়ে গঠন করে অ্যাম্পুলা। ঠিক আছে, এইটুকু তোমরা লিখবা। আর ইউট্রিকুলাসের নিচে যে ছোট প্রকোষ্ঠ থাকে সেটিকে বলা হয় স্যাকুলাস। স্যাকুলাস ইউট্রিকুলাসের সাথে ইউট্রিকুলাস স্যাকুলাস নালীর মাধ্যমে যুক্ত থাকবে। তারপরে স্যাকুলাসের নিচের অংশ পেঁচিয়ে শামুকের খোলকের মতো গঠন সৃষ্টি করে, যেটিকে বলা হয় ককলিয়া। আর এই ককলিয়ায় এখানে বসো, এই ককলিয়া কি করে? মানুষের প্রধান শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। তোমার পায়ে লিখো, যাও, তোমার পায়ে লিখো, যাও। ঠিক আছে, এই যে তোমার পায়ে লিখো, বলছি যেখানে। আচ্ছা, তারপরে কি বললাম? মেমব্রেনাস ল্যাব্রিন্থের ভিতর অ্যান্ডোলিম্ফ, এবং ভিতরে অ্যান্ডোলিম্ফ নামক কি তরল পদার্থ পূর্ণ থাকে, আর তরলের মধ্যে অটোলিথ নামক দানা থাকে। তোমরা একটু লিখো, তরলের মধ্যে যে দানা থাকে সেই দানার নাম কি, এবং সেই দানা কোন পদার্থ দ্বারা তৈরি? এখন একটু লিখো, প্যাডে লিখো, তোমরা সবাই লিখো। তাহলে যে দানা থাকে সেই দানার নাম হচ্ছে অটোলিথ, এবং অটোলিথ হচ্ছে কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। এগুলি লিখো। আচ্ছা, সম্পূর্ণ মেমব্রেনাস ল্যাব্রিন্থ অস্থি দ্বারা পরিবেষ্টিত একটা ফাঁকা স্থানে থাকে। এই ফাঁকা স্থানকে বলা হয় অস্থিময় ল্যাব্রিন্থ। আর অস্থিময় ল্যাব্রিন্থ পেরিলিম্ফ নামক তরলে পূর্ণ থাকে। তোমরা এইটুকু লিখো, অস্থিময় ল্যাব্রিন্থ কী দ্বারা পূর্ণ থাকে? অস্থিময় ল্যাব্রিন্থ পেরিলিম্ফ নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, এখন আমি আবারও বলছি, ইউট্রিকুলাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে কাজ করে, আর স্যাকুলাস এবং ককলিয়া শ্রবণ প্রক্রিয়ায় অংশ নেয়। এটুকু খুব মনোযোগ দিয়ে একটু পড়ে নাও। আজকে অনেকে রিপ্লাই দিচ্ছ, ভেরি গুড। এখন আমরা আরও একটি বই দেখি, এই বইটা একটু দেখে নিই।
ঠিক আছে, অন্তঃকর্ণ যে পড়ানো হলো সেই চিত্রটা একটু দেখে নাও। এই যে অর্ধবৃত্তাকার যে নালীর কথা বলা হলো, এই অর্ধবৃত্তাকার নালী দেখো 3টি। অর্ধবৃত্তাকার নালীর এক প্রান্ত চওড়া হয়ে যাচ্ছে, চওড়া হয়ে গেলে তখন সেটিকে বলা হচ্ছে অ্যাম্পুলা। ঠিক আছে, তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নাতাশা লিখছো পেরিলিন না, পেরিলিম্ফ। ঠিক আছে, এরপরে যেটা তোমরা জানতে চেয়েছিলা সেটা হচ্ছে হরমোন সম্পর্কে। হ্যাঁ, বিভিন্ন ধরনের হরমোনের প্রভাব। ঠিক আছে, তো আমরা দেখি হরমোন হচ্ছে কি সেটি জানতে হবে। হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত। হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয় এবং বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজগুলি নিয়ন্ত্রণ করে। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখি যে দৈহিক বৃদ্ধিতে হরমোনের কি প্রভাব রয়েছে। দৈহিক বৃদ্ধিতে হরমোনের প্রভাবগুলি দেখি। অস্থি, তরুণাস্থির কোষগুলো পূর্ণতা প্রাপ্তির সহ এগুলোর বৃদ্ধি দেখো। অস্থি 1 নম্বর পয়েন্ট। থাইরক্সিন হরমোন কি কি কাজ করে দেখো। অস্থি, তরুণাস্থি কোষগুলোর পূর্ণতা প্রাপ্তি সহ এগুলোর বৃদ্ধি, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় ইত্যাদি কাজে এরা ভূমিকা রাখে। থাইরক্সিন হরমোন যেটি কোষের অ্যামাইনো অ্যাসিড গ্রহণ এবং প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে, ফলে দেহের পেশির বৃদ্ধি ঘটে। তারপর কি বলা হচ্ছে, অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণ ও বৃক্ক থেকে প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে, ফলে দেহের পেশির বৃদ্ধি ঘটে এবং ক্ষুধার্ত অবস্থায় রক্তে গ্লুকোজ এবং মুক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেহের ক্ষয়রোধ করে। অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণ ও বৃক্ক থেকে বিভিন্ন আয়ন পুনঃশোষণ করে দেহকে বিভিন্ন আয়নের পরিমাণ বর্ধন ও দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ হলো গ্রোথ হরমোনের একটি বিশেষ কাজ। ঠিক আছে, তাহলে মস্তিষ্ক ছাড়া দেহের সকল নরম অঙ্গাদির আকার বৃদ্ধি এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে গ্রোথ হরমোনের প্রভাবই বেশি। তাহলে গ্রোথ হরমোন কী করে, আমাদের দেহের ভিতর যে নরম অঙ্গ কোনগুলি, যেমন আমাদের ইন্টেস্টাইন হতে পারে, আমাদের লিভার হতে পারে, আমাদের স্টমাক হতে পারে, তাহলে এই যে এই অংশগুলোর বৃদ্ধিতে গ্রোথ হরমোন ভূমিকা পালন করে। তারপরে শিশুর যে দৈহিক বৃদ্ধি হয়, দৈহিক বৃদ্ধির জন্য স্তন গ্রন্থিতে প্রভাবিত করে অধিক দুধ উৎপাদনে গ্রোথ হরমোন সহায়ক ভূমিকা পালন করে। এখন দেখি শারীরবৃত্তীয় কাজে হরমোন কি ভূমিকা পালন করে। শারীরবৃত্তীয় কাজে হরমোন যে ভূমিকাগুলি পালন করে দেখি। পৌষ্টিকনালীর অন্তঃক্ষরা কোষ থেকে বিভিন্ন প্রকার হরমোন খরিত হয়, যেমন আমরা 3য় অধ্যায় যখন নিঃসরণ করে, যার ফলে কি হয়, এনজাইমের যে ক্ষরণ, আমরা জানি খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন ধরনের এনজাইম দরকার। সেই এনজাইমগুলো খাবার পরিপাকে সহায়তা করে, অর্থাৎ জটিল খাদ্যকে ভেঙে ক্ষুদ্র খাদ্যতে পরিণত করে, যেগুলো আমাদের কোষ গ্রহণ করতে পারে। তাহলে এই ধরনের কাজগুলি যে করার জন্য এনজাইম দরকার, সেই এনজাইম কি করে, এই হরমোনগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপরে কি, থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোন প্রোটিন, ফ্যাট, খনিজ আয়ন বিপাক, টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন হরমোন প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমিনুল লিখছো হরমোনের কারণে যে রোগ হয় সেগুলি কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, লেখা কি এবার বুঝতে পারছো? নাতাশা এবার বলো, এবার কি লেখা বোঝা যায়? নাতাশা লিখো। তাহলে কি বললাম, থাইরক্সিন, ইনসুলিন, যেমন এই যে ইনসুলিন হরমোন যদি আমাদের উৎপাদনটা কমে যায়, ইনসুলিন হরমোনের প্রোডাকশন যদি কমে যায়, সেই ক্ষেত্রে কী হবে, রক্তে গ্লুকোজের পরিমাণটা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে আমাদের যে ডায়াবেটিস যে রোগ, সেই রোগটি সৃষ্টি হবে। আবার যদি গ্লুকাগন হরমোন উৎপাদন না হয়, তাহলে কি হবে, রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, সেটি আবার বাড়বে না। ঠিক আছে, তাহলে এই যে এই বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে।
তারপরে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, ওই যে কিডনির যে অ্যাড্রেনাল কর্টেক্স, সেখান থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন, সোডিয়াম, পটাশিয়াম আয়নের মতো যে সমতা, সেই সমতাটা কিন্তু রক্ষা করে। তারপরে স্টেরয়েড ধর্মী হরমোনগুলো প্রোটিন সংশ্লেষণে, গ্রোথ হরমোন ফ্যাটকে ভেঙে শক্তি উৎপাদনে প্রভাব ফেলে। তাহলে গ্রোথ হরমোন কী করে? ফ্যাট বা চর্বি যে কণাগুলি থাকে, সেই চর্বি কণাগুলিকে ভেঙে শক্তি উৎপাদন করতে সহায়তা করে। তারপরে এডিএইচ হরমোন, আমরা যখন সপ্তম অধ্যায় পড়েছিলাম, এই ষষ্ঠ অধ্যায় পড়েছিলাম, সেখানে এডিএইচ হরমোন যে অ্যান্টিডায়োরেটিক যে হরমোন, সেই এডিএইচ হরমোন পানি শোষণ এবং পানির যে ভারসাম্য রক্ষা করে অসমোরেগুলেশন প্রক্রিয়ায়, সেই পদ্ধতি কিন্তু সাহায্য করে। অর্থাৎ এডিএইচ হরমোন রক্তে পানির পরিমাণ কমানো, অথবা পানি যদি বেড়ে যায় সেটিকে কমানো, অথবা কমে গেলে সেটিকে বাড়িয়ে রক্তে পানির যে লেভেল অসমোরেগুলেশন প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটি ঠিক রাখতে সাহায্য করে কে? এডিএইচ। ঠিক আছে। তারপর স্নায়বিক যে উত্তেজনা প্রেরণে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন হরমোন ভূমিকা রাখে। শুধু এটি নয়, যে আচরণের যে পরিবর্তন, এই আচরণের পরিবর্তনও কিন্তু হরমোনের কারণে হয়ে থাকে। ঠিক আছে, তোমরা এটি বইতে দেখে নিও, এখানকার থেকে তোমাদের বইতে অনেক সুন্দর করে লেখা আছে। তাহলে হরমোন কী করে? মানুষের যে আচরণ, সেই আচরণও কিন্তু হরমোনের কারণে নিয়ন্ত্রিত হয়ে থাকে। আবার হরমোনজনিত অভাবের কারণেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়, সেগুলি আমরা আরও একদিন আলোচনা করব। আর তোমরা আর কি টপিক সম্পর্কে জানতে চাও, সেই বিষয়গুলো তোমরা আমাকে লিখে জানাও। হ্যাঁ, তোমরা লিখে জানালে আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই। আগামী দিন আরও একটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। ঠিক আছে। তো তোমাদের আজকে যেটুকু আমি পড়ালাম, এই পড়ানোর মধ্যে কিছু কোশ্চেন থাকবে, আমি কোশ্চেনগুলি কিছুক্ষণের মধ্যে লিখে দেব। কোশ্চেনগুলির উত্তর তোমরা কমপ্লিট করে মেসেঞ্জারে অবশ্যই আমাকে পাঠাবে। ধন্যবাদ।